হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি দেখা যাচ্ছে ক্যামেরায়। তো আজকে হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা ৩ নম্বর অধ্যায়ে এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, কলেজে প্রশ্ন আসে, কলেজ পরীক্ষাতে আসে, বোর্ড পরীক্ষাতে আসে, সকল ভর্তি পরীক্ষাতেও আসে। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ে পড়ালেখার জন্য বা এই অধ্যায়টাকে শেষ করার জন্য মনোযোগ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য এই অধ্যায়টা আমাদের পড়ার জন্য কয়েকটা টপিকে ভাগ করা হয়েছে। সেগুলো আজকে যে টপিকগুলো পড়াবো সেগুলো হচ্ছে জটিল সংখ্যা, জটিল সংখ্যার উৎপত্তি, প্রকাশ, জটিল সংখ্যার প্রকারভেদ, অনুবন্ধী জটিল সংখ্যা, অর্গান চিত্র, জটিল সংখ্যা, আয়। জটিল সংখ্যার ভিতর যে আয়টাকে পাওয়া যাবে সে আয়টাকে কিভাবে, মানে এই আয়ের পরিচয়টা কি সেটা, এবং অনুবন্ধী সংক্রান্ত যত ধরনের অঙ্ক আছে সেইগুলোর সমাধান হবে। তো এই অঙ্কটা এই অধ্যায়টা পড়ার জন্য মনোযোগ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে শুধু এই জটিল সংখ্যা অধ্যায়ের ওপর বেসিক ক্লাস হবে, আর বেসিক কিছু মোটামুটি টুকটাক অঙ্ক সলভিং হবে। তো শুরু করার পূর্বে আমি একটা জিনিস দিয়ে তো অধ্যায়টার নাম লিখি। এটা হচ্ছে লেকচার 1। এটা কি লেকচার হচ্ছে 1, লেকচার 1। এটা লেকচার 1, এটা হচ্ছে জটিল সংখ্যার উপর ক্লাস হবে। তো জটিল সংখ্যা, তো জটিল সংখ্যাটা কি, জটিল সংখ্যাটা কই থেকে আইছে, জটিল সংখ্যাটা কিভাবে আইছে, এটা আমাদের পড়ার জন্য আমি দুইটা সমীকরণ লিখব। এই দুইটা সমীকরণ থেকে মূলত আমাদের জটিল সংখ্যা কি আর জটিল সংখ্যা কিভাবে এসেছে এটা আমরা বুঝতে পারবো। তো সমীকরণ আমি একটা লিখি, মনে করি একটা সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, একটা সমীকরণ গেল। আর আরেকটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0, দুইটা সমীকরণ। তো এই সমীকরণটা থেকে যদি আমি তোমাদের বলি যে এখানে এক্স এর মান কত, কিসের মান, এক্স এর মান। তো এক্স এর মান, তো আমি এই সমীকরণটা সমাধান করি। সমাধান করতে গেলে এক্স সমান এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এবার এক্স স্কোয়ার উভয় পাশে যদি আমি রুট করি তাহলে এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার 4, বা এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 2। এটা আমার গেল এক্স এর মান। এবার এই সমীকরণটা যদি আমরা করি, দুইটা সমীকরণ এটা যদি করি তাহলে এটা এক্স স্কোয়ার সমান প্লাস 1। এক্স স্কোয়ার কি, এক্স স্কোয়ার সমান, সরি এইটা যদি আমার এখানে প্লাস হয় তো এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার কি মাইনাস 1। এইবার এইবার যদি আমি দেখি এক্স সমান রুট ওভার মাইনাস 1, এক্স সমান কি, এক্স সমান আসলো রুট ওভার মাইনাস 1, আর এইখানে আসলো এক্স। দেখেন 2, এটা কত 2, 2 কিন্তু আমাদের গোনা যায় 1 2, কিন্তু কোনো কিছুর উপর এমন কি কোনো কিছু সম্ভব যেটার উপর স্কোয়ার করলে মাইনাস হবে, মানে এমন কি কখনো কি আসলে কোনো জিনিস সম্ভব যেটা বর্গ করলাম কিন্তু সেই জিনিসটা বরঞ্চ আরো কমে মাইনাস হলো, সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব, সম্ভব অনেকভাবেই সম্ভব। যেমন এই জিনিসটা কল্পনাতে সম্ভব, কল্পনাতে কিন্তু যে কথা আছে না গল্পের গরু গাছে ওঠে, তো কল্পনাতে আমাদের অনেক মানে সম্ভব। ঠিক ওই রকমই ম্যাথমেটিশিয়ানরা ম্যাথ সলভ করতে করতে তাদের সামনে এমন একটা সমীকরণ আসলো, সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক এই সমীকরণটাই সলভ করতে করতে দেখা গেল যে এক্স এর মান হলো রুট ওভার অফ মাইনাস 1, রুটের মধ্যে মাইনাস 1, অথবা তার আগের লাইন যেটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1, মানে আমি একটা জিনিসকে বর্গ করতেছি সেই জিনিসটা আবার মাইনাস আসলো। এটা কি আদৌ সম্ভব, না এটা সম্ভব না।
এটা মূলত কল্পনাতে সম্ভব বা অবাস্তব একটা মান। এটা যদি আমি ইয়াতে করি ক্যালকুলেটরে, যদি আমি ক্যালকুলেটরে করি, এই যে যদি আপনাদের কাছে ক্যালকুলেটর থাকে মেরে দেখেন, ক্যালকুলেটর √(-1 ইজ ইকুয়াল টু এই যে মানে হিজিবিজি মান আসতেছে, ম্যাথ ইরোর। তো এটা আসলে হচ্ছে আমাদের কল্পনার মান। তো এই যে এই জিনিসটাকে বলা হয় আমাদের অবাস্তব। কি এটাকে মূলত বলা হয় আমাদের অবাস্তব, যা বাস্তবে কখনোই সম্ভব নয়। অবাস্তব, এটা কি আমাদের অবাস্তব। তাহলে এক্স এর মান আমাদের কি অবাস্তব, √(-1) এটা কি অবাস্তব। এবার এটা কিন্তু বাস্তব, কেন নয়? 1 2 1 2 3 4 5 6 এটা একটা বাস্তব মান, কিন্তু এটা কি অবাস্তব, এটা অবাস্তব। এই যে মূলত যার কোনো অস্তিত্ব নেই, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কল্পনাতে আছে, কল্পনা থাকার কারণে এর আরেকটা নাম হচ্ছে কাল্পনিক সংখ্যা। কি নাম? কাল্পনিক সংখ্যা, বা এর ইংরেজি নাম হচ্ছে ইমাজিনারি নাম্বার। এটার আরেকটা নাম হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। মূলত এই কল্পনা বা কাল্পনিক থেকেই মূলত আমাদের এসেছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা, তাহলে এই কল্পনা বা কাল্পনিক নাম বা এটাকে বলা হয়, তাহলে আমাদের জটিল সংখ্যার মূলত উৎপত্তি এইখানেই। আমরা যদি জটিল সংখ্যাকে আই ধরি, আয়ের মান মূলত √(-1). আয়ের মান কি? আয়ের মান √(-1). এই আইটাকে বলা হয় আয়টো, আয়োটা না কি যেন একটা বলা হয়, আয়োটা। এটাকে বলা হয় আয়োটা। এটাকে কি বলা হয়? আয়োটা। আচ্ছা, এটা মূলত করেন একজন ম্যাথমেটিশিয়ান, তার নাম হচ্ছে কি জানো, ওলজার না কি জানো, অয়লার, সরি, এনার নাম হচ্ছে অয়লার। তো অয়লারের নাম মনে রাখার কৌশল ULER, কিন্তু বানানে এমন আছে EULER, অয়লার, কিন্তু উচ্চারণ কি অয়লার। ইনি হচ্ছে ম্যাথমেটিশিয়ান, ইনি হচ্ছে আয়ের মানটা প্রদত্ত করে। আয়ের আরেকটা এই আয়টাকে বলা হয় আয়োটা। আয়টাকে কি বলা হয়? আয়োটা। তো মূলত এইখান থেকে এই কল্পনার জগৎ বা ইমাজিনারি নাম্বার থেকে এসেছে হচ্ছে √(-1). এই √(-1) এর বাস্তবিক কোনো মান নাই। এটা যদি আপনাকে আমি বলি যে একটা মান যার কোনো বাস্তবে নাই, এই রুটের মান কখনো বাস্তবে নাই, 1 2 3 এই স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, এটা গুণে বের করে দেওয়া যাবে, কিন্তু এই মানটা কখনো বাস্তবে দেখানো পসিবল না। তাহলে এই মানটা আমাদের কোথায় লাগে, কোন কাজে লাগে? √(-1) কি কাজে লাগে? এইটা মূলত কাজে লাগে হচ্ছে যারা বুয়েটে পড়ে, টিবলিতে পড়ে, তাদের লাগে। তাদের কি কাজে লাগে? বুয়েটে টিবলিতে একটা সাবজেক্ট মানে একটা কোর্স আছে, কোর্সের ভিতরে যখন হয়েছে এসিএস সার্কিটের মান নির্ণয় করতে বলে, তখন এই আয়ের মানটা লাগে। বুয়েটের টিবলি আছে, ঠিক আছে, এই টিবলি সাবজেক্টের এসি সার্কিট আছে। কোন সার্কিট? এসি সার্কিট। এই বুয়েটে টিবলিতে এসির একটা সার্কিটের মান নির্ণয় করতে গেলে লাগে কি মান নির্ণয় করে যায়? মানে √(-i) দ্বারা এর বাস্তবিক মানগুলো যেখানে প্রয়োগ করা হয় সেটা হলো, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে ভোল্টেজ, যেমন হচ্ছে ভোল্ট, কারেন্ট, অ্যাম্পিয়ার, তারপরে কি ভোল্ট, কারেন্ট, অ্যাম্পিয়ার, রোধ, আরেকটা আছে ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটর। এই ভোল্টেজ, অ্যাম্পিয়ার, রোধ, তারপরে এই ক্যাপাসিটর এর মান নির্ণয় করতে গেলে তোমার আয়ের মান লাগে। তাছাড়া আয়ের মান আপাতত আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের মধ্যে নেই। আমাদের যারা বুয়েটের ভাইয়ারা আছে তাদের এই যে টিবলি সাবজেক্টের ভিতরে
একটা কোর্স আছে যেখানে সরি একটা সার্কিটের মান নির্ণয় করা আছে এসি সার্কিট। এসি সার্কিটের ভোল্টেজ, অ্যাম্পিয়ার, রোধ, ক্যাপাসিটর এই মানগুলো বের করতে গেলে আমাদের আয়ের মানটা লাগে। তো এই আমাদের মূলত আই, আর এই আই নিয়ে আমাদের জটিল খেলা, মানে জটিল সংখ্যার খেলাধুলা। এই আয়ের রুট ওভার অফ -1 এই মানটা নিয়ে আমাদের জটিল সংখ্যার খেলাধুলা। তো ঠিক আছে, তো এবার আমরা দেখি জটিল সংখ্যার উৎপত্তিটা তো পাইলাম যে এইখান থেকে মূলত এসেছে। তো এমন অবাস্তব সংখ্যা, তো জটিল সংখ্যার উৎপত্তি। তো জটিল সংখ্যার উৎপত্তি মোছার জিনিসটা কই, ঠিক আছে আমাদের এটা আমাদের মুছে নি। আচ্ছা ঠিক আছে, এটা মুছে দিলাম। তো এবার আমাদের হচ্ছে জটিল সংখ্যার প্রকাশ। কি আসবে আমাদের? জটিল সংখ্যার প্রকাশ। জটিল সংখ্যার প্রকাশ। তো জটিল সংখ্যা আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? জটিল সংখ্যার প্রকাশ জটিল সংখ্যা আমাদের জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তো কিতাব ছাড়ের বইয়ে, তারপরে যে আমাদের অক্ষরপত্রের বইয়ে, যে বইয়ে হোক, জটিল সংখ্যাকে দুইটা ফরম্যাটে প্রকাশ করা যায়। যদি আমাদের জটিল সংখ্যা জেড হয় তাহলে এটাকে প্রকাশ করা যায় হচ্ছে এ প্লাস আইবি, আর আরেকটা আছে জেড হলে এক্স প্লাস আই বি। জটিল সংখ্যা এ প্লাস আইবি আর একটা হচ্ছে এক্স প্লাস আইবি, এই দুইটা ফরম্যাটে প্রকাশ করা যায়। তো জটিল সংখ্যা মূলত বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা দুইটা মিলেই জটিল সংখ্যা। তো এক্স, এখানে এক্স কে, আইবিটা কি, এখানে সরি এটা কি আর আইবিটা কি, আর এখানে এক্স কি, এক্স এখানে আই ওয়াই, সরি ভুল হয়েছিল, এখানে এক্স প্লাস আইবি আর এখানে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে এক্সটা কি আর আই ওয়াইটি কি আর এটা কি আর আইবিটা কি, এটা আমরা দেখব। তো জটিল সংখ্যা মূলত দুইটা অংশে বিভক্ত। প্রথম অংশটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা, দ্বিতীয়টা অংশকে বলবো অবাস্তব সংখ্যা বা কাল্পনিক। তো এইখানে এ, এইখানে হচ্ছে, তো আমরা এখানে লিখি জেড সমান এ প্লাস আইবি। তো এইখানে এ হচ্ছে এইটুকু, এর মান হচ্ছে বাস্তব সংখ্যা, আর এখান থেকে এইটুকের মান হচ্ছে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। জেড সমান বাস্তব সংখ্যা আর এটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। জেড সমান বাস্তব সংখ্যা, অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। এইবার বাস্তব সংখ্যার অবাস্তব বা কাল্পনিক কি? বাস্তব সংখ্যা এমনিতেই স্বাভাবিক, 5, 6, 7, 8, 9 এগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। 5, 6, 7 এগুলো বাস্তব সংখ্যা। কিন্তু বাস্তব সংখ্যার সাথে যখন আমাদের আয় যুক্ত হয়ে যাবে সেটা হয়ে যাবে কাল্পনিক। যেমন 7 আই, 6 আই, 5 আই, এটা কি? এটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। তো অবাস্তব, এই যে এটাকে, এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে ইমাজিনারি নাম্বার। কি? ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক, এটার কোনো বাস্তবের কোনো এর মান নেই, এটা হচ্ছে কাল্পনিক। এটা কি মান? কাল্পনিক। এটা হচ্ছে কাল্পনিক। তো ইমাজিনারি বাস্তবিক মান কাল্পনিক, আর এটা হচ্ছে বাস্তব বা রিয়েল। এটাকে কি বলা হয়? রিয়েল। রিয়েল বা বাস্তব, এটাকে কি বলা হয়? রিয়েল বা বাস্তব। ঠিক আছে, এইবার আমাদের এই সেট, সরি জটিল সংখ্যা প্রকাশ করতে গেলে আমাদের আরো কিছু কয়েকটা প্রকাশ আমরা দেখে নিই, কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমরা দেখে নিই। ঠিক আছে, তো এটা মুছে দিলাম, আশা করি এইটুকু বোঝা গেছে। তো
তো কয়েকটা সংখ্যা যেমন বাস্তব সংখ্যা আছে, অবাস্তব সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, মূলদ সংখ্যা আছে। যেমন জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু জটিল সংখ্যার সেট, জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জটিল সংখ্যার সেট, এটাকে মূলত আচ্ছা আমাদের বইয়ে কিন্তু সি অক্ষরটা আমাদের বইয়ে কিন্তু এই যে মোটা মানে বোল্ড, এই যে লেখাটা বোল্ড করে লেখা হয়, কিন্তু যেহেতু আমরা খাতা কলমে ওইভাবে লিখতে পারি না, এর জন্য আমাদের সি কাট করে দেওয়া হয়। লেখার নিয়ম কি? সি কাট। জটিল সংখ্যা সেট সি কাট। এবার আমাদের আসে বাস্তব সংখ্যা সেট। বাস্তব সংখ্যার সেট, এটার প্রকাশ হচ্ছে কি? বাস্তব সংখ্যা রিয়েল, যেমন আর দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু কি যে এইটা একটু বোল্ড করার কারণে, যেহেতু আমাদের বোল্ড করলে খাতা কাটাকাটি হবে, এজন্য লেখার নিয়ম হচ্ছে একটা পাশে দাগ দেওয়া। এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। আরেকটা সেট হচ্ছে বাস্তব সংখ্যার পরে একটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সেট, এটাকে প্রকাশ করা হচ্ছে কিউ। আচ্ছা মূলদ সংখ্যাটা কি? কিউ কাটা কিউ, আচ্ছা কিউ কাট। মূলদ সংখ্যাটাকে আসলে কেমন? মূলদ সংখ্যাটা যেগুলো ভগ্নাংশ আকারে থাকে। কি আকারে? ভগ্নাংশ। মূলদ সংখ্যাটা কেমন? ভগ্নাংশ। আর বাস্তব সংখ্যা একদম রিয়েল, যেগুলো 5 6 7 8। এইবার মূলদ সংখ্যার পরে আরেকটা আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেট, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যা জেড। যেহেতু এটা মাঝখানে লেখার সময় বোল্ড হয়, এই জন্য জেড এর দুইটা দাগ হয়। জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আর আরেকটা কি আছে? পূর্ণ সংখ্যা, আর একটা আছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সেট। স্বাভাবিক সংখ্যার সেট কি? এন। স্বাভাবিক সংখ্যা কত? স্বাভাবিক সংখ্যা সেইগুলো যেগুলো আমরা চোখে দেখতে পারি, মানে গণনা করতে পারি। 1 2 3 4 5। জিরো কিন্তু আমরা গণনা করতে পারি না, জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না। যেমন স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 ডট ডট ডট, এগুলো কি স্বাভাবিক সংখ্যা। এইবার দেখেন জটিল সংখ্যা। জটিল সংখ্যাকে আমরা কি বলেছি? বাস্তব এবং অবাস্তব সব। মানে জটিল সংখ্যা হচ্ছে, মনে করেন জটিল সংখ্যার ভিতরে সবকিছু আছে। জটিল সংখ্যার ভিতরে সবকিছু আছে, বাস্তব অবাস্তব কাল্পনিক যা কিছু আছে, পুরা সংখ্যা গোষ্ঠীর রাজা হচ্ছে জটিল সংখ্যা। এতদিন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে পূজা পড়েছি, মানে সংখ্যা দিয়ে পূজা পড়েছি, কিন্তু সংখ্যার রাজা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যার ভিতরে যত কিছু সংখ্যা নিয়ে আলোচনা, সব এই জটিল সংখ্যার ভিতরে আসবে। যেটা বাস্তবেও আছে, যেটা কল্পনাতেও আছে, সেটাই আসলে জটিল সংখ্যার অন্তর্ভুক্ত। তো আমরা এটা একটা, কিন্তু যদি আমরা একটা ফরম্যাটে লিখি, যেমন জটিল সংখ্যার সেট, জটিল সংখ্যার সেটের সদস্য কি? জটিল সংখ্যার সেটের সদস্য কিন্তু রিয়েল সংখ্যা। মানে ধরেন এইটা রিয়েল সংখ্যা, এর একটা অংশ, বাস্তব সংখ্যার অংশ। তো বাস্তব সংখ্যার আরেকটু অংশ ভগ্নাংশ, মানে এরই একটা অংশ। তাহলে এটা আরেকটা এমন ফরম্যাটে লেখা যায়, ভগ্নাংশ। তাহলে কি? কিউ। আচ্ছা এর আরো একটা সরি, বাস্তব সংখ্যার একটা অংশ হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটাই লিখলাম। তাহলে আমরা প্রথম দিক দেখি, জটিল সংখ্যার একটা অংশ হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা একটা অংশ হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার একটা অংশ হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যার একটা অংশ। আর একটা কি অংশ? পূর্ণ সংখ্যার ভিতরেও কিন্তু স্বাভাবিক সংখ্যা থাকে, 1 2 3 4, এ হচ্ছে এর একটা অংশ। তো এইটা এভাবে লেখা যায়, এর
এর সদস্য, এই সদস্য, এই সদস্য। তো মূলত সম্পর্কটা এইরকম। তো এটা একটা আলোচনা গেল। এবার আমরা একটা আলোচনা করব, সেটা হলো জটিল সংখ্যা নিয়ে বিস্তারিত একটা আলোচনা। জটিল সংখ্যা নিয়ে আলোচনা। এবার আমাদের জটিল সংখ্যার কয়টি অংশ আছে? জটিল সংখ্যার আমাদের দুইটি অংশ আছে। কয়টি? দুইটি। তো আমরা লিখি z সমান x প্লাস আই ওয়াই এবং z সমান x প্লাস ওয়াই ওয়ান। তো এইটা কি? এটা কি কোন অংশ? বাস্তব নাকি অবাস্তব? এটা বাস্তব অংশ। কি অংশ? এটা বাস্তব। আর এটা কি? অবাস্তব বা কাল্পনিক অংশ। এটা কি? কাল্পনিক। কাল্পনিক সংখ্যা বা কাল্পনিক অংশ। তাহলে আমি যদি একটা সমীকরণ দিই z সমান 2 প্লাস 3i, এইখানে আমাদের বাস্তব অংশ কোনটা, অবাস্তব বা কাল্পনিক অংশ কোনটা? বাস্তব কিংবা কাল্পনিক অংশ কোনটা? তাহলে বাস্তব কত? 2। এটা কত? বাস্তব। তাহলে 2 হচ্ছে কি? বাস্তব। আর কি এটা? 3i। 3iটা কি? কাল্পনিক। 3iটা কি? কাল্পনিক। কঠিন? কাল্পনিক। 3iটা কি? কাল্পনিক। আর এটা কি? বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ। আর এটাও 2 হচ্ছে বাস্তব, 3iটা হচ্ছে কাল্পনিক। ঠিক আছে? এইবার কাল্পনিক অংশ, এবার এর ভিতরে কোনো একটা অংশ, মনে করেন x এর মান যদি 0 হয় কিংবা y এর মান যদি 0 হয়, তাহলে কি হবে? x এর মান যদি 0 হয় এবং y এর মানটা যদি 0 হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের যা হয় সেটাই হবে। তাহলে কি হবে দেখি। যদি আমাদের যদি বাস্তব কিংবা x এর মান যদি 0 হয়, তাহলে x এর মান যদি 0 হয়, তাহলে আমাদের কি হবে? z সমান iy, যেখানে x সমান 0, x সমান কি? 0 আর z সমান, তাহলে এটা কি? এটা জটিল সংখ্যাটা সম্পূর্ণটাই কাল্পনিক হবে। এটা হবে পিওরলি ইমাজিনারি, মানে পুরোটাই কাল্পনিক। পিওরলি ইমাজিনারি, পুরোটাই কাল্পনিক, যেখানে আমাদের বাস্তব অংশের কোনো মানই নেই। যেখানে আমাদের বাস্তব অংশের কোনো মানই নেই, পুরোটাই ইমাজিনারি বা সম্পূর্ণটাই কাল্পনিক। আবার কোথাও যদি আমাদের এইটা y এর মান 0 হয়, y এর মান যদি 0 হয়, তাহলে x এর মান হবে x সমান, তাহলে জটিল সংখ্যা কি? বাস্তব সংখ্যা। জটিল সংখ্যা তো বাস্তব সংখ্যা হতেই পারে। আমার যদি y এর মান যদি 0 হয়, y এর মান 0 হলে এই পুরো ফরম্যাটটাই 0 হয়ে যাবে। তাহলে y এর মান যদি আমাদের 0 হয়, তাহলে যে জটিল সংখ্যা সমান বাস্তব সংখ্যা। বললাম না, জটিল সংখ্যা মূলত বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, কল্পনা, বাস্তব সব নিয়েই মূলত জটিল সংখ্যা। তাহলে আমাদের যদি y এর মানটা যদি 0 হয়ে যায়, তাহলে জটিল সংখ্যা, তাহলে কাল্পনিক অংশটা 0 কি? তাহলে এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে সকল জটিল সংখ্যায় বাস্তব সংখ্যা, সকল জটিল সংখ্যায় কাল্পনিক সংখ্যা। মানে কাল্পনিক এবং জটিল দুইটা দিয়েই আমাদের জটিল সংখ্যা, বাস্তব এবং অবাস্তব দুইটা দিয়ে আমাদের জটিল সংখ্যা। তাহলে এটা গেল আমাদের জটিল সংখ্যা নিয়ে আলোচনা। এবার আমাদের আলোচনা হচ্ছে জটিল সংখ্যার প্রকারভেদ। আমাদের এবার আসবে হচ্ছে জটিল সংখ্যার প্রকারভেদ। তাহলে আশা করি এতটুকু বোঝা গেছে। ঠিক আছে, মুছে দিলাম। এবার আমাদের আসে জটিল সংখ্যার প্রকারভেদ। জটিল সংখ্যার প্রকারভেদ এখানে আরেকটু একদম ক্লিয়ার হয়ে যাবে জটিল সংখ্যা কেমন, প্রকারভেদ গুলো। তো জটিল সংখ্যার প্রকাশ না, জটিল সংখ্যার প্রকারভেদ। জটিল সংখ্যার প্রকারভেদ। তো প্রকাশে এটা হয়ে গেল। এবার আমরা আসি জটিল সংখ্যার প্রকারভেদ। তো জটিল সংখ্যাটাকে আমি কি বললাম? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে অবাস্তব। জটিল সংখ্যাটা কয় ভাগে ভাগ করা যায়? বাস্তব এবং অবাস্তব দুই ধরনের। তো আমরা এখানে লিখি বাস্তব সংখ্যা
আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা, কাল্পনিক অবাস্তব সংখ্যা। জটিল সংখ্যাটা কয় ধরনের? বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। এবার অবাস্তবটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। অবাস্তবটাকে একটা পিওরলি ইমাজিনারি নাম্বার, আর একটা হচ্ছে নন বা নট। একটা হচ্ছে সম্পূর্ণটা ইমাজিনারি, একটা কি পিওরলি ইমাজিনারি নাম্বার, আর একটা হচ্ছে নট পিওরলি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি একটা হচ্ছে পিওরলি ইমাজিনারি, আর একটা হচ্ছে নট পিওরলি ইমাজিনারি। আচ্ছা, পিওরলি ইমাজিনারির ভিতর কি লাগে? যেটা সম্পূর্ণটাই কাল্পনিক, যেটা সম্পূর্ণটাই সম্পূর্ণটাই কাল্পনিক, যেটা সম্পূর্ণটাই কাল্পনিক। আর এর হচ্ছে আংশিক কাল্পনিক। এর কাল্পনিক মানে বাস্তব অবাস্তব দুইটাই। সম্পূর্ণটা কাল্পনিক মানে কি? কাল্পনিক অংশ আমার মানে কি? অবাস্তব, সরি বাস্তব অবাস্তব, বাস্তব অবাস্তব। তাহলে আমাদের যদি একটা কি, আমাদের যদি জটিল সংখ্যা জেড হয়, তো মনে করি একটা বাস্তব আর একটা কি অবাস্তব। এটা কি বাস্তব, এটা অবাস্তব, এটা বাস্তব, এটা অবাস্তব। তো এই অংশটার ভিতরে রয়েছে আমার সম্পূর্ণটাই। যেমন 3i, এটা কি একদম কাল্পনিক, এর কোনো অস্তিত্ব নাই। যেমন -7i হইতে পারে, 5i হইতে পারে, -5i +5i হইতে পারে, 2i। যে কোনো সংখ্যার সাথে i যুক্ত থাকলে সেটা আমাদের কি ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা। তো এখানে শুধু আমাদের কাল্পনিক, যার এই অংশের কোনো অস্তিত্ব নাই, এই অংশের অস্তিত্ব নাই, শুধু জেড এর মান থাকবে আমাদের কাল্পনিক। এটাকে আমরা কি বলবো? পিওর ইমাজিনারি। আর এটা কি? এটা হচ্ছে ইমাজিনারিও থাকবে আবার নাও থাকবে, দুইটাই আংশিক। তাহলে আমাদের জেড এর মান দুইটাই থাকবে। একবার এমনও থাকতে পারে 3 + 4i, তাহলে বাস্তব অবাস্তব দুইটা মিলেই এটা নট ইমাজিনারি, মানে নট ইমাজিনারি কি কাল্পনিক। তাহলে এটা কি বাস্তব, এটা কি বাস্তব অংশ, আর এটা কি কাল্পনিক অংশ। কাল্পনিক, বাস্তব এবং কাল্পনিক দুইটা মিলে আমাদের এই অংশটা চলে আসছে, বাস্তব এবং কাল্পনিক দুইটা মিলে। তাহলে বাস্তব এবং কাল্পনিক দুইটাই, তাহলে আমাদের অবাস্তব অংশ কয়টা গেল? অবাস্তব অংশ দুইটা গেল। এক হচ্ছে পিওর ইমাজিনারি, আর একটা হচ্ছে নট পিওর ইমাজিনারি, আংশিক। এবং এইবার আমাদের বাস্তব এবং অবাস্তব সংখ্যার প্রকাশ। এই যে এটা কিভাবে প্রকাশ করা হয়, বাস্তব সংখ্যাটা কিভাবে প্রকাশ, মানে বাস্তব সংখ্যাটা কিভাবে প্রকাশ করা যাতে যাওয়া যায়, অবাস্তব সংখ্যাটা কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখি। তো বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যার প্রকাশ, এটা গেল প্রকারভেদ। তো এবার বাস্তব অবাস্তব সংখ্যার প্রকাশ। তো বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার প্রকাশ, বাস্তব ও অবাস্তব সংখ্যার প্রকাশ, বাস্তব এবং অবাস্তব সংখ্যার প্রকাশ। তো এটা কিভাবে প্রকাশ পাওয়া যায়, মানে প্রকাশ করা যায় বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা প্রকাশের জন্য, বাস্তব সংখ্যা কি প্রকাশের জন্য, বাস্তব সংখ্যা প্রকাশের জন্য একমাত্রিক, আর অবাস্তব সংখ্যা প্রকাশ করা হয় বা জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় দ্বিমাত্রিকে। এটা কিভাবে? তাহলে আমরা লিখি বাস্তব সংখ্যা হচ্ছে একমাত্রিক, বাস্তব সংখ্যা একমাত্রিক। যেমন এই যে প্রকাশ, কি ব্যাপার কালি শেষ নাকি?
এই যে, তো এটা প্রকাশের জন্য তো এটা 0 মূল বিন্দু। তো এখানে গেল 1 2 3 4 5, এদিকে গেল -1 -2 -3 -4 -5। তো 0 1 2 3 4 -1 -2 -3 -4 -5 -6। তো এটা গেল আমাদের বাস্তব সংখ্যার প্রকাশ। কিন্তু অবাস্তব বা জটিল সংখ্যা কিভাবে আমাদের প্রকাশ করা হয় সেটার জন্য আমাদের লাগবে দ্বিমাত্রিক। সেটা আমাদের জন্য লাগবে দ্বিমাত্রিক। এটা গেল বাস্তব সংখ্যার প্রকাশ। এবার যদি আমরা অবাস্তব কিংবা অবাস্তব সংখ্যা প্রকাশ, এটা তো এইবার যদি আমরা অবাস্তব করি, অবাস্তব সংখ্যা প্রকাশ হচ্ছে দ্বিমাত্রিক। এটা হচ্ছে দ্বিমাত্রিক চিত্র। অবাস্তব সংখ্যাটা কি? অবাস্তব সংখ্যাটা হচ্ছে দ্বিমাত্রিক। অবাস্তব সংখ্যাটা হচ্ছে দ্বিমাত্রিক মানে কি, এর এক্স অক্ষ আছে ওয়াই অক্ষ আছে, তাহলে আমাদের এর দুই ভাবে যাবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই ভাবে। সরি, এটা যদি আমি আরেকটু ছোট করে বুঝাই তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। তো বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা বা যেটার হচ্ছে জটিল সংখ্যা, জটিল সংখ্যা আমরা যাকে বলি, যেমন 2 + 3i, এটা জটিল সংখ্যা। এই সংখ্যাটাকে আমাদের যদি প্রকাশ করা হয়, এটা যেমন আমাদের 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা বা বাস্তব সংখ্যাগুলো যদি প্রকাশ করতে যাই এইভাবে প্রকাশ করে দিতে পারি একমাত্রিক চিত্র। কিন্তু আমাদের জটিল সংখ্যাগুলো প্রকাশের জন্য আমাদের লাগে দ্বিমাত্রিক। তো এটা আমাদের 1 2 3 4 বাস্তব চিত্র। তো এটা হচ্ছে আমাদের মূল দাগ। তো মূল দাগের এটা হচ্ছে 3, হতেই পারে +3, ধরেন 1 2 3। কিন্তু এই যে, সরি, এটা 2 1 2, কিন্তু এই যে 3, এটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর হবে। তাহলে এটা যদি 3 হয় এটা কত? তো এটা যদি 2, এবার এটা ধরেন 3, x অক্ষ বরাবর x প্রাইম x, y প্রাইম y। তো এই বরাবর বোঝার চেষ্টা করেন, এই বরাবর কয় ঘর গেছে? 1 2। এই বরাবর গেল 3 ঘর, 1 2 3। তো মনে করেন 3 ঘর, তাহলে কোথায় হচ্ছে মিলনটা? আমাদের এই বরাবর। এই বরাবর গিয়েছে 2 ঘর, 1 2 1 2। আর এই বরাবর উপর বরাবর কত আছে? 1 2 3। তাহলে আমাদের মূলত এটাই। তো এইটা চিত্র হচ্ছে অবাস্তব বা জটিল সংখ্যা প্রকাশের চিত্র। তাহলে জটিল সংখ্যা কিভাবে প্রকাশ করা হয়? জটিল সংখ্যা প্রকাশ করা হয় দ্বিমাত্রিক। তাহলে কিভাবে, এটা একটু আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি আর একটু ক্লিয়ার ভাবে। তো আমি এটা মুছে দিলাম, উপরে আঁকাই চিত্রটা। চিত্রটা আমি যদি উপরে আঁকাই, জটিল সংখ্যা প্রকাশের চিত্র, জটিল সংখ্যা প্রকাশের চিত্রটা যদি আমি উপরে আঁকাই, তো মনে করেন আমাদের জটিল সংখ্যাটা হচ্ছে 3 + 2i। এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যা প্রকাশের দুইটা, এক হচ্ছে বাস্তব অংশ, এটা কি বাস্তব অংশ, বাস্তব সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের কাল্পনিক, কাল্পনিক সংখ্যা। তো বাস্তব সংখ্যা আমাদের কত? +4। প্লাস মানে কি ডানে, প্লাস মানে কি ডানে। তাহলে ধরি 1 2 3। তো এইখানে আমাদের 3 ঘর, আর এটা কত? +2i। প্লাস মানে কি উপরের দিকে। তো কাল্পনিক অংশের 2i 1 2। তো এটা মনে করেন এ পর্যন্ত। তাহলে আমাদের জটিল সংখ্যার প্রকাশ কিভাবে হলো? তাহলে এইটা হচ্ছে আমাদের 3 + 2i এর চিত্র, 3 + 2i এর দ্বিমাত্রিক চিত্র, 3 + 2 এর দ্বিমাত্রিক চিত্র। আচ্ছা, এই চিত্রটার একটা নাম আছে, কেউ বলতে পারবেন? এই চিত্রটা মানে এই প্রকাশটাকে কি বলা হয়? এই প্রকাশটাকে কি বলা হয়, কেউ বলতে পারবেন? এই প্রকাশটাকে বলা হয়েছে অর্গান্টের চিত্র। এটাকে কিসের চিত্র বলে? অর্গান। এটাকে বলা হয় অর্গান্টের চিত্র। চিত্রটা হচ্ছে অর্গান।
অর্গানডের চিত্র। এই যে বাস্তব সংখ্যা কিংবা অবাস্তব কিংবা জটিল সংখ্যাগুলোকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় অর্গানটের চিত্র। তো এইটা তাহলে আমাদের কেমন হবে, -7 প্লাস -7i -5i। এটা তাহলে আমাদের কিভাবে হবে, আমরা আরেকটা প্র্যাকটিস করি, তাহলে বিষয়টা আর একটু সুন্দর ক্লিয়ার হবে। তো এটা আমাদের কি বাস্তব অংশর, এটা আমাদের কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা লেখ, এটা আমাদের বাস্তব, আর এটা কি আমাদের কাল্পনিক। তাহলে আমাদের কি মাইনাস মানে কি, মাইনাস মানে বামে, তাহলে বামে আমাদের কত ঘর যাবে, বামে যাবে আমাদের 7 ঘর। আর আই মানে কি, -i মানে কি নিচের দিকে, ওয়াই অক্ষের মানে ওয়াই অক্ষের নিচের দিকে। এটা যদি আমাদের এক্স প্রাইম হয়, আর এটা যদি আমাদের এক্স, এবং এটা যদি ওয়াই প্রাইম হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে প্রাইম মানে কি নিচের দিকে, -i মানে কি নিচের দিকে। তাহলে এইখানে ধরেন 1 2 3 4 5, তাহলে আমাদের টোটালি কত দাঁড়াচ্ছে, এই দিকে এই পর্যন্ত বরাবর। এই যে আমাদের এই জেড জেড -7i -5i আমাদের এইখানে, তাহলে এর অবস্থানটা কোনখানে, এই যে এইখানে। তো এই চিত্রটাকে বলা হয় আমাদের অর্গানটের চিত্র। কিসের চিত্র বলা হয়, অর্গান, অর্গান চিত্র। কিসের চিত্র বলা হয়, এটাকে আমাদের অর্গানটের চিত্র বলা হয়। তো এই গেল আমাদের অর্গানটের চিত্র। এবার আমাদের আসবে জটিল সংখ্যা নিয়ে। আমি যদি আরেকটু বিস্তারিত বোঝাই, তো এটা বোঝাই। তো জটিল সংখ্যা নিয়ে আমি আরেকটু বলি। জটিল সংখ্যায় আমাদের আয় কই থেকে আসলো, আয়ের কাজটা কি জটিল সংখ্যায়। তো এইটা একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যাটাকে আমাদের কয় ভাগে ভাগ করা হয়েছে, জটিল সংখ্যাটা আমাদের 2 ভাগে ভাগ করা হয়েছে। এক, এটা হয়েছে বাস্তব সংখ্যা, বাস্তবে দাঁড়িয়েছে, এটাও বাস্তব সংখ্যা। 2, এই যে 2 2 কিন্তু বাস্তব সংখ্যা। যে 2 এর সাথে যখন আই যোগ হয়েছে, 2 এর সাথে যখন আই যোগ হয়েছে, এটা হয়ে গেছে কি আমাদের কাল্পনিক, এটা হয়ে গেছে আমাদের ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তো এই যে আই যুক্ত হয়ে যে কাল্পনিক সংখ্যাটা হলো, আই যুক্ত হয়ে যে কাল্পনিক সংখ্যাটা হলো, সে আই জিনিসটা কি, আই জিনিসটা কি, এইবার আমরা শিখব আয়ের পরিচয়। আই জিনিসটা কি, আয়ের পরিচয়। যেহেতু আমাদের এই অধ্যায়টা আই নিয়ে খেলাধুলা, জটিল সংখ্যায় এই অধ্যায়টা আই নিয়ে খেলাধুলা, তাহলে আমাদের আয়ের সম্পর্কে ভালো করে জানতে হবে। আমি যাকে নিয়ে পড়ছি তার সম্পর্কে যদি আমার ভালো জ্ঞান না থাকে, তাহলে কি হবে, সম্পর্কটা ভালো হবে, হবে না। তো আয় নিয়ে একটা পরিচয় আমরা এবার পড়ব, আয়ের পরিচয়। তো আয়ের পরিচয়টা আমরা পড়ি। আয়ের পরিচয় পড়তে গেলে আয়ের পরিচয়, আচ্ছা আয়ের পরিচয়টা একবারে আমরা আয়ের পরিচয় দিয়ে শুরু করি। তো এটা তো আমরা বুঝতে পারছি যে জটিল সংখ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে কাল্পনিক। এবার আমরা শিখবো হচ্ছে আয়ের পরিচয়। তো আয়ের পরিচয়টা পড়ি। আয়ের পরিচয় লিখি, নোট করে লিখি, আয়ের পরিচয়। আয়টা কি, আচ্ছা ধরেন এটা একটা সংখ্যা, কি এটা একটা সংখ্যা 5, 5 একটা সংখ্যা। তো এই সংখ্যাটাকে যদি আমি লেখচিত্রে বসাই, লেখচিত্রে বসাই, তাহলে এই পর্যন্ত ধরেন আসলো 1 2 3 4 5, ধরেন এই পর্যন্ত আসলো। কিন্তু এই সংখ্যাটা যদি আমি -5 বসাতে চাই, তাহলে তার উল্টো বিপরীত দিকে 1 2 3 4 5, কি হলো, তার বিপরীত দিকে। এই জিনিসটা খুব সুন্দর। ম্যাথ আসলে একটা মজার জিনিস, বুঝতে পারলে ম্যাথ সেই লাগে, পড়াইতেও সে লাগে, পড়তেও সে লাগে। আবার যদি ম্যাথ বুঝে না, মাথার উপর দিয়ে যায়, মানে একদম মাথার সাথে টাচও করবে না, মাথার উপর দিয়ে যাবে, অথবা মাথার কাছে না এসে ঘুরে আরেক দিয়ে চলে যাবে। ধরেন এটা আপনি, ঠিক আছে, ধরেন এটা না, সরি, মনে করেন যে বুঝে না সে। তো ম্যাথ যে বুঝে তার মাথার মধ্যে তো ঢুকলো, কিংবা কেউ যদি ম্যাথ না বুঝে
ম্যাথ যদি ফিল করতে না পারে অঙ্ক, হবে কি এই ম্যাথ বোঝার জিনিসটা এসে ঘুরে চলে যাবে, এই দিক দিয়ে ঘুরে যাবে, অথবা এই দিক দিয়ে এসে মাথার কাছে না এসে আবার ঘুরে এই দিক দিয়ে চলে যাবে, দুইটা মানে তার কাছাকাছি আসবে না। ঠিক আছে, এই হয়েছে ঘটনা। তো অঙ্ক যদি ফিল করতে পারেন অঙ্ক করতে খুব ভালো লাগবে। তো মনে করেন এটা একটা পাস, পাস ঠিক আছে। তো পাসের আমি যদি এটা এখানে বসাই পর্যন্ত, কিন্তু পাসকে যখন আমি মাইনাস করব, মাইনাস করতে গেলে কি লাগবে, একটা সংখ্যার মাইনাস মানে কি ওই সংখ্যাকে -1 দ্বারা গুণ করা, ওই সংখ্যাকে কি -1 দ্বারা গুণ করা। তো এই সংখ্যা যদি আমি -5 কি আসবে -5, তো -5 যদি আমি বসাতে চাই, এটা কি একবারে ঘুরে চলে আসলো, এটা কি একবারে ঘুরে চলে আসলো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসলো, একবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, এই যে 90 ডিগ্রি, আর এটা কত 180 ডিগ্রি। তো এটা কত 5। তো কোনো কিছুকে -1 দ্বারা গুণ করলে সেটা, সরি প্লাস সংখ্যাকে -1 দ্বারা গুণ করলে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, যেটা -5কে নির্দেশ করে। তো এখানে যদি আমি +3 নিই, +3, কলমের কালি শেষ, 1 মিনিট কলমের কালিটা রিলোড করে নিই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রিলোড করলাম, কালি ফ্যাকাশে দেখা যাচ্ছিল। তো ঠিক আছে, এটা একটা সংখ্যা। তো এই সংখ্যাটার কি, আমি যদি একটা সংখ্যার ঋণাত্মক সংখ্যা আনতে চাই, তো সেটা যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, কোনো সংখ্যাকে মাইনাস দ্বারা গুণ করি, তো সেই সংখ্যাটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে সেটা ঋণাত্মক হয়ে যাবে। তো এটা কত -3, এটা কত -3। তো এই সংখ্যাটা আমি যদি 3 এর মাইনাস কত, তাহলে 3 গুণন -1 ইজ ইকুয়াল টু -3। তো 3 এর -3। তো আমি কোনো সংখ্যাকে যদি ঋণাত্মক সংখ্যা আনতে চাই, তো ওই সংখ্যাটাকে -1 দ্বারা গুণ করলে 3-তে চলে আসবে, একবারে টপকায়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে 3 হয়ে যাবে। কত ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে সেটা 3 হয়ে যাবে। এইবার আমাদের কি যখন শরীরে শক্তি থাকে তখন আমরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে করি কি, একটা সিঁড়িতে পা না দিয়ে আরেকটাতে উঠি, আরেকটায় পা না দিয়ে আরেকটায় দ্রুত উঠা যায়। কিন্তু আমরা চাচ্ছি এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে না ঘোরায় ধাপে ধাপে ঘোরাবো। কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল একবারে ঘোরাবো, আরেকবারে ঘোরাবো, তারপরে ঘোরাবো 180 ডিগ্রি। এইখান থেকে এই পর্যন্ত একবার ঘোরাবো, এইখান থেকে এই পর্যন্ত একবার ঘোরাবো। তো এইটা আমাদের বাস্তব সংখ্যায় কখনোই হয় না। আমাদের বাস্তব সংখ্যা না হওয়ার কারণে এটা শুধু তখনই সম্ভব যখন আমাদের জটিল সংখ্যা কিংবা অবাস্তবিক আয় আসবে। এই মূলত আয়ের পরিচয়টা এইখানে সুন্দরভাবে ক্লিয়ার করা যাবে। কিসের পরিচয়, আয়ের পরিচয়টা এখানে সুন্দরভাবে করা যাবে। তো একটা জিনিস লিখে নাও, একটা নোট করে লিখে নাও, নোটটা আমি লাল কালি দিয়ে লিখি। নোট, আয় দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। নোটটা কি, নোট আয় দিয়ে গুণ করলে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা π/2 ঘুরে যাবে। ঠিক আছে, তো আয় দ্বারা যদি কোনো সংখ্যাকে আমি গুণ করি তাহলে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তো এইটা যদি আমি এতক্ষণ কি করলাম, কোনো সংখ্যা 3কে যদি আমি -3 করি বা -1 দ্বারা গুণ করি, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে সেটা -3 হয়ে যাবে। তো এইবার যদি আমরা, এটা থাক, এটা তোলা হয়ে গেছে, এটা নোট তুলে নাও, আমি একটা সুন্দর একটা চিত্রের মাধ্যমে বোঝাই।
তো এই নোটটা তুলে নাও। নোটটা যদি তোলা হয়ে যায় মুছে দিই। নোটটা মুছে দিলাম। সুন্দর একটা নোট ছিল। এবার এইবার মনে করেন আমি চিত্রটা এখানে আঁকাই। তো চিত্রটা আমি মনে করেন এইভাবে আঁকাইলাম, ঠিক আছে? চিত্রটা এইভাবে আঁকাইলাম। তো আমি কি বললাম, একটা সংখ্যাকে যখন আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আগাতে যাব, ওই সংখ্যাটাকে আই দ্বারা গুণ করতে হবে। ওই সংখ্যাটাকে কত, আই দ্বারা গুণ করতে হবে। আর আমি যখন একটা সংখ্যাকে একটা সংখ্যার মাইনাস মানে কি, ওই সংখ্যাটা প্লাস, এই সংখ্যাটার মাইনাস মানে কি, -1 দ্বারা গুণ করা। একটা সংখ্যার মাইনাস মানে কি, -1 দ্বারা গুণ করা। কিন্তু আমি একটা সংখ্যাকে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে যাব, ওই সংখ্যাটাকে আমার আই দ্বারা গুণ করতে হবে। তারপরে আবার আই দ্বারা গুণ করলে তবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। একটা সংখ্যাকে প্রথমে আই দ্বারা আবার আই দ্বারা গুণ করলে, তাহলে একবার আই দ্বারা গুণ করলে কত ডিগ্রি ঘুরে, 90 ডিগ্রি। আর দুইবার আই দ্বারা গুনলে 180 ডিগ্রি। দেখেন একটা জিনিস খুব সুন্দর। তো এটা মনে করেন আমার 5কে যখন আমি আই দ্বারা গুণ করব, তাহলে এটা কত, 5i। আবার যখন 5i কে আই দ্বারা গুণ করব, এটা হচ্ছে আই দ্বারা গুণ, তাহলে কত হবে এবার আমার 5i স্কোয়ার। 5i স্কোয়ার, একটা 5কে আই দ্বারা গুণ করলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে গেল। আবার যদি গুণ করি, এটা 5i। আর আমি এটা কত জানি, +5। এখানে কত হবে, এখানে অবভিয়াসলি -5 হবে। কত হবে এটা, -5। এটা যদি +5i, এটা কত হবে, -5। তাহলে 5i স্কোয়ার। তাহলে আমরা জানি আই স্কোয়ার, আই সমান কি, √1। আই মানে কি, √1। তাহলে আই স্কোয়ার কি, আই স্কোয়ার মানে কি, আই স্কোয়ার মানে কি হচ্ছে এটার উপর হোল স্কোয়ার। তাহলে √1 হোল স্কোয়ার। তাহলে আই গুণন আই সমান কত, -1। রুট, হ্যাঁ, রুট আর স্কোয়ার কাটা গেলে, রুট আর স্কোয়ার কাটা যায় থাকে। তাহলে আই স্কোয়ারটা কি, আই স্কোয়ার সমান আই গুণ আই সমান -1। অতএব আই স্কোয়ারটা কি, আই স্কোয়ার সমান -1। আই স্কোয়ার বা আই গুণ আই সমান -1। তাহলে দুইটা আইকে যদি আমি দুইবার গুণ করি, আই গুণন আই সমান -1 কিংবা আই স্কোয়ার সমান 1। দেখেন একটা জিনিস লক্ষ্য করি, তাহলে 5কে যদি আমি আই স্কোয়ার দ্বারা গুণ করি, আই স্কোয়ারের মান কত আমার, আই স্কোয়ারের মান -1। তাহলে 5কে যদি আমি -1 দ্বারা গুণ করি, তাহলে তো -5 পাওয়া গেল। 5কে যদি আমি -1 দ্বারা গুণ করি, তাহলে তো 5 পাবো। তাহলে 5, তার সাথে যদি একবার আই দ্বারা গুণ করি, সেটা 5i। 5i কে যদি আবার আই দ্বারা গুণ করি, তাহলে সেটা 5i স্কোয়ার। এবং 5i স্কোয়ারকে 5i স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান আমাদের -1। তাহলে 5 গুণন -1, 5 গুণন -1, তাহলে 5। তাহলে আমাদের কি দাঁড়ালো, একটা সংখ্যাকে দুইবার যদি আই দ্বারা গুণ করা যায়, তাহলে সেটা আমাদের মাইনাসে চলে যাবে। তাহলে একবার আই দ্বারা গুণ করলে 90 ডিগ্রি, আর দুইবার আই দ্বারা গুণ করলে 180 ডিগ্রি ঘুরে যাবে। তো এইখান থেকে আমাদের একটা আয়ের মান বের করি, ঠিক আছে? আয়ের মান, তো একটা সুন্দর ট্রাম বোঝাই। ট্রামটা হচ্ছে, আমি এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা বেশ সুন্দর ফিল করতে পারবেন। তো মনে করি একটা চিত্র, তো এটা মনে করেন 3, কত এটা 3। তো 3কে আমি একে একে ঘোরাবো, কতই একে একে, একদম 360 ডিগ্রি। এটা কত, 360 ডিগ্রি ঘোরায় আনি। তো আমরা কত জানি, আমরা জানি আই, আই স্কোয়ার মানে আই স্কোয়ার সমান -1 মানে কি, আই কে দুইবার গুণ, আই গুণ আই সমান -1। আই গুণ আই মানে কি, -1। তো আমি প্রথমে যদি এটা 3 হয়, তো 3কে আমি একবার গুণ করলাম, এটা কত, এটা 3i। তো আবার যদি আমি একটা গুণ করি, তাহলে এটা কত হবে, -3। এটা কত, +3, এটা -3। তো এটা কত আমাদের, 3কে কয়বার গুণ করেছি, 3i কে আমি আবার আই দ্বারা গুণ করেছি,
তাহলে কত হয়েছে 3i স্কোয়ার। আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান হচ্ছে আমাদের -1। তাহলে এখানে আমাদের 3 এর মান -1, এই যে -1। ক্লিয়ার? এইবার আমি এই 3iটাকে আবার i দ্বারা গুণ করব। তাহলে এখানে কত? এখানে আমাদের কি আছে? এখানে আমাদের বলেন তো কি আছে? এখানে আছে আমাদের 3i স্কোয়ার। কি আছে? 3i স্কোয়ার। তো 3i স্কোয়ারকে আমি যদি আবার একটা i দ্বারা গুণ করি তাহলে আবার সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তাহলে যদি আমি আবার একটা গুণ করি, কি ব্যাপার কালি নেই, 3i স্কোয়ার গুণন i, তো 3i স্কোয়ার, তাহলে i স্কোয়ারের মান কত? i স্কোয়ারের মান -3 আর i গুণ করলে কত হয়? তাহলে এটা হচ্ছে 3 মাইনাস i এর মান কত? i এর মান হচ্ছে মাইনাস, তাহলে এটা কত? -3i। এটা কিভাবে হয় দেখেন, i স্কোয়ারের মান যদি আমাদের হয় -1, তাহলে -3 গুণন -1 গুণন i, তাহলে এটা গুণ করলে কত? 3, আর এটা গুণ করলে কত? -3, আর এটা গুণ করলে কত? i, তাহলে গুণ করলে কত হয়? -3i, -3i, এই যে দেখেন -3i, 3i। আবার যদি তাকে i দ্বারা গুণ করি তাহলে দেখেন আবার সে +3 হয়ে যাবে। আবার সেই 3 ছিল, যে 3 ছিল ঘুরে ফিরে -3 -i -3 3i ঘুরে ফিরে আবার সেই 3 হবে। কিভাবে হবে দেখেন, আমি আর এটা কত ছিল? -3, কত এটা? -3, -3 কে আবার i দ্বারা গুণ করছি, একটা 3i কে আবার i দ্বারা গুণ করছি, তাহলে i আর r গুণ করলে কত হয়? i স্কোয়ার, তাহলে -3, আর এটা কত? i স্কোয়ার, i স্কোয়ারের মান কত? i স্কোয়ারের মান হচ্ছে -3 আর i স্কোয়ারের মান হচ্ছে -1, তো -3 আর -1 গুণ করলে হয় +3। দেখেন ঘুরে ফিরে যে যেখানেই যাও যতবার তোমার i দ্বারা গুণ করবে ততবার তোমার এটা ঘুরে ফিরে একই আসবে। তো সুন্দর না? এটাই মূলত ম্যাথ। তো এটা হচ্ছে 3। তো কিভাবে হলো আমি যদি বিষয়টা আরেকবার বলি, তো এখানে ছিল আমাদের 3 কে আমি একবার গুণ করলাম 3i, একবার গুণ করলে 3i 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। ওইটাকে যদি আবার গুণ করি তাহলে -3i, -3i কিভাবে হলো? 3i কে আবার যদি আরেকবার গুণ করি, একবার গুণ করলে 90 ডিগ্রি ঘুরে যায়, দুইবার গুণ করলে 180 ডিগ্রি ঘুরে যায়। আবার যদি গুণ করি 180 ডিগ্রির পরে মানে -3i স্কোয়ার, বা -3 কে যদি আরেকবার গুণ করি তাহলে -3, এই যে -3 কিভাবে হলো -3i, তাহলে এই যে এখানে কি আছে 3i স্কোয়ার, 3i স্কোয়ারকে i দ্বারা গুণ করলে হয় -3i। এবার এই যে i স্কোয়ারের মান -1, এটা গুণ করলে হয় -3। এইবার -3i কে যদি আমি আবার i দ্বারা গুণ করি তাহলে দেখেন i আর গুণ করলে i স্কোয়ার, -3 গুণ করলে হয় 3। এটাই। তো আমরা একটা জিনিস বুঝলাম, কোনো i কে যদি বারবার পর 4 বার যদি গুণ করা যায় তাহলে আমাদের মানটা আবার পূর্বের জায়গায় ফিরে আসে। i কে যদি বারবার গুণ করা যায়, তো আমরা যদি একটা জিনিসকে যদি গুণ করি, ধরেন এটা আমাদের কত ডিগ্রি সমান্তরাল আছে, তো এটাকে যদি আমি i দ্বারা গুণ করি তাহলে কি হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। কি? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তো i দ্বারা একবার গুণ করলে কি হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। তো এইটা আমরা তাহলে একটা ফরম্যাট কিন্তু আসতে পারি, যেমন i এর মান, i কে একবার স্কোয়ার করলে i থাকে, কিন্তু i কে যদি আমি কয়বার নিই? দুইবার, i গুণন i স্কোয়ারের মান কত? i গুণন i স্কোয়ারের মান কত আমাদের? -1, i স্কোয়ারের মান কত? -1। এবার i স্কোয়ার, এবার হচ্ছে i কিউব, কি এবার i কিউবের মান কত? i কিউবের মান হচ্ছে মাইনাস অফ i, এবার i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 কি? আবার সেই 1।
দেখেন একটা জিনিস লক্ষ্য রাখেন, 1-এর সাথে 3-এর একটা মিল আছে, আবার 3-এর সাথে এর একটা মিল আছে, দেখছেন? i টু দি পাওয়ার 1, সুন্দর করে এই জিনিসটা বুঝেন। i i i1 করলে i আসে, i গুণন i করলে -1, i কিউব করলে -i টু দি পাওয়ার 4। এটা যদি এমন হয় তাহলে আমাদের একটা নোট লেখেন, একদম নোট করে এটা সাজায় নেন। নোট আয়ের যে কোনো 4টি ক্রমিক মানের জন্য আয়ের মান 0। দেখেন আমি যদি এটা যোগ করি, নোট না, নোটের আগে আরেকটা জিনিস প্রমাণ নিয়ে নেন, নোটটার আগে প্রমাণ নিয়ে নেন। যেমন আমাদের আই, এটা সুন্দর একটা টার্ম আসবে, যেমন আই প্লাস আই স্কোয়ার প্লাস i1 স্কোয়ার i3 প্লাস i4। তাহলে i1 এর মান কত? i1 এর মান প্লাস i স্কোয়ারের মান কত? -1, আর i কিউবের মান কত? i কিউবের মান হচ্ছে -i, আর i টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখেন গুণ যোগ বিয়োগ করলে 0 আসে, যোগ বিয়োগ করলে কি আসে? কাটাকাটি করলে 0 হয়। এইবার নোটটা লেখেন, আয়ের যে কোনো 4টি ক্রমিক মানের জন্য আয়ের মান 0 হবে। আমি লিখে দিচ্ছি সুন্দর করে, আয়ের নোট যে কোনো আয়ের যে কোনো পরপর 4টি ক্রমিক মানের জন্য আয়ের মান কত হবে? আয়ের যে কোনো 4টি ক্রমিক মানের জন্য আয়ের মান কত হবে? 0 হবে। সাপোজ ধরে নেন i 10 প্লাস i 11 প্লাস i 12 প্লাস i 13, এদের মান কত হবে? এদের মান 0 হবে, একদম 0 হবে। তারপরে আবার ধরে নেন i 22 প্লাস i কত? 23 প্লাস i 24 প্লাস i 25, এদের ক্রমিক মানের যোগফল কত হবে? মানের যোগফল 0 হবে। আয়ের পরপর যে কোনো 4টি ক্রমিক মানের জন্য আয়ের মান 0 হবে। এটাই হচ্ছে নোট। আয়ের যে কোনো পরপর 4টি ক্রমিক মানের জন্য আয়ের মান কত হবে? 0 হবে। তো মূলত আয়ের মানগুলো বোঝা গেল। আয়ের মান i1 এর মান i স্কোয়ারের মান -1, i কিউবের মান মাইনাস, এবং i টু দি পাওয়ার 4 সেই 1 হবে। তাহলে আয়ের পরপর যে কোনো ক্রমিক মানের জন্য আয়ের মান কত হবে? আয়ের মান 0 হবে। তো এটা গেল আয়ের মান 0। তো মুছে দিলাম এ পর্যন্ত, আরেকটা টপিকে যাই। ঠিক আছে, এবার আমাদের টপিক হচ্ছে অনুবন্ধী। আচ্ছা, এখানে আমাদের কি গেছে? জটিল সংখ্যার প্রকারভেদ চলে গেছে, অর্গানটির চিত্র হয়ে গেছে, আয়ের পরিচয় হয়ে গেছে। এইবার আসে আমাদের খুব সুন্দর একটা টপিক, অনুবন্ধী এবং অনুবন্ধী সংক্রান্ত সমস্যা সমাধান। এই দুটো করব, ঠিক আছে? অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা, অনুবন্ধী জটিল সংখ্যাটা কি? আমি লিখি অনুবন্ধী, খুব সুন্দর একটা টপিক, খাতায় সুন্দর করে নোট করে নেন। অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যাটা কি? তো বইয়ের ভাষায় আমার কাছে একটা নোট করা আছে। বইয়ের ভাষা হচ্ছে, কোন জটিল সংখ্যাকে যে জটিল সংখ্যা দ্বারা গুণ করলে ফলাফল বাস্তব সংখ্যা হয় তাদেরকে পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা বলে। তো আমি কি এটা লিখবো? আচ্ছা লিখে দিই, কোন সংখ্যাকে
জটিল সংখ্যাকে কোনো জটিল সংখ্যাকে যে জটিল সংখ্যা দ্বারা গুণ করলে যে জটিল সংখ্যা দ্বারা গুণ করলে কোনো জটিল সংখ্যাকে যে জটিল সংখ্যা দ্বারা গুণ করলে ফলাফল বাস্তব সংখ্যা হয়। ফলাফল বাস্তব সংখ্যা হয় তাদেরকে অনুবন্ধী জটিল সংখ্যা বলে। অনুবন্ধী জটিল সংখ্যা বলে। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যাটা কিভাবে প্রকাশ করা হয়? তো মনে করেন এটা বইয়ের ভাষায় গেল, এইবার আমাদের ম্যাথমেটিক্যাল টার্মসে বোঝার চেষ্টা করেন। তো এটা হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা 2 + 3i, এটা আমাদের একটা জটিল সংখ্যা। তো এর অনুবন্ধী জটিল সংখ্যা কেমন হবে? অনুবন্ধী জটিল সংখ্যা হবে, অনুবন্ধী জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় জেড বার। কোন সংখ্যার বার করলে সেটা অনুবন্ধী হয় বিপরীত। জেড বার, বার মানে কি? বিপরীত। তো এটার বিপরীত, তো এর অনুবন্ধী হবে 2 - 3i। কাল্পনিক অংশের মানে মাঝের চিহ্ন পরিবর্তন। আচ্ছা, মাঝের বললে ভুল হয়, কাল্পনিক অংশের পরে চিহ্ন পরিবর্তন। কাল্পনিক অংশের পরে লিখে নেন হচ্ছে কাল্পনিক অংশের পরের চিহ্ন পরিবর্তন, এটাই মূলত অনুবন্ধী। অনুবন্ধী জটিল সংখ্যা বলতে যেমন এটা কত আছে, z = 2 + 3i, তাহলে এর অনুবন্ধী কত হবে? 2 - 3i। আবার আর একটা লিখেন, দেখেন z = -7i - 4i, এর অনুবন্ধী কি হবে? অনুবন্ধী কত হবে এটার বলেন? -7i - 4i কত হবে? গেস করেন, চিন্তা করেন একটু। এর অনুবন্ধী হবে -7i + 4i। সিম্পল, গেস করার কিছু নাই। আরেকটা দেখি, z = -4i - 3, এর অনুবন্ধী কেমন হবে? এর অনুবন্ধী তাহলে জেড বার, এটা কি জেড বার, এর অনুবন্ধী কি হবে? তাহলে অনুবন্ধী কি, আমি কি বলছি? কাল্পনিক অংশের পরের চিহ্ন। কাল্পনিক অংশ কোনটা? আমি কি এবার যদি এই যে পরপর প্রতিবার মাইনাস মাঝখানেরটা চিহ্ন করে দিচ্ছি তাই হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা এভাবে করব -4i + 3i, এভাবে করব? নো, দিস ইজ রং। কিভাবে করব? এটা করতে হবে হচ্ছে কাল্পনিক অংশের, লিখেই দিয়েছি কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন। তাহলে জেড বার কি? কাল্পনিক অংশে কি আছে? মাইনাস আছে, হবে কি? প্লাস। কি হবে? +4i - 3। পরের অংশ যা আছে তাই থাকবে, শুধুমাত্র আমার কাল্পনিক অংশের পরে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা পরিবর্তন হবে। কাল্পনিক অংশের পরে যে চিহ্ন থাকবে ওইটাই শুধু পরিবর্তন হবে। এটাকে কি বলবো? অনুবন্ধী জটিল। অনুবন্ধী জটিলের কোনো খুব বিষয় না, শুধুমাত্র কাল্পনিক অংশের পরে যে চিহ্ন থাকবে ওইটাই পরিবর্তন। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়েছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়েছে, এখানে মাইনাস হয়েছে, এখানে প্লাস হয়েছে, এই হচ্ছে আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা ট্রাম। তো এই অনুবন্ধী জটিল সংখ্যা গেল আমাদের। এবার আসি আমাদের কয়েকটা কোশ্চেন সলভ করি, ঠিক আছে? কোশ্চেন সলভ করি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মুছি। ঠিক আছে, এবার একটা কোশ্চেন লিখি। কোশ্চেনটা হলো √16 গুণ √1 - 1
এর মান কত, এর মান কত? কোশ্চেন হয়েছে বুটেক্সের। দশ এগারো পারবেন? রুট ওভার অফ -1 আর রুট ওভার অফ মাইনাস ছোট 16 আর রুট ওভার -1 এর মান কত? তো এটা করার আগে কিছু দেখাই দিই, সহজ হবে। যেমন রুট ওভার অফ 4 রুট ওভার অফ 9 এই অঙ্কটা। তো একটা জিনিসে এই অঙ্কটা যদি এমন হয় তাহলে আমরা ইজিলি করতে পারি। রুট 4 এর মান কত? 2, সরি এটা কমা না, এটা হচ্ছে গুণ, ঠিক আছে। তো এটা কত? 2 ইস্টু কত? গুণ রুট ওভার 3 এর মান কত? রুট ওভার অফ 3 এর মান, রুট ওভার অফ 9 এর মান হচ্ছে 3। রুট ওভার অফ 9 এর মান কত? 3। তাহলে গুণ করলে কত হবে? 6। ঠিক আছে, এবার আরেকটা দেখি। আরেকটা কত? আরেকটা হচ্ছে রুট ওভার অফ -4 গুণন রুট ওভার অফ 9। এই যে মাইনাস, কোন সংখ্যার রুটের ভিতরে যদি মাইনাস থাকে সেটাই কাল্পনিক। রুটের ভিতরে মাইনাস থাকলে সেটা কাল্পনিক, অবাস্তব। রুটের ভিতরে মাইনাস আছে মানে কি? অবাস্তব। তাহলে আমরা সেটা বাস্তবে পরিণত করি, মাইনাসটাকে বের করে নিই। তাহলে মাইনাস কিভাবে বের করবো? রুট ওভার অফ মাইনাস আর রুট ওভার অফ 4, এই যে 4 এর ভিতর থেকে মাইনাস বের করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল? +4 গুণন রুট ওভার অফ -9। তাহলে রুট ওভার অফ -1 এর মান কত? আমরা জানি আয়ের মান কত? আয়ের মান রুট ওভার অফ -1। কাল্পনিক অংশ আয়ের মান কত? রুট ওভার অফ -1। তাহলে এটা -1 আর রুট ওভার অফ 4 এর মান কত? 2 গুণন 2 গুণন রুট 9 এর মান 3। তাহলে 3 দুগুণে 6i, এটার মান কত? 6i। এবার আরেকটা করি। এইগুলো করলে বুটেক্সের এই অঙ্কটা পারা যাবে। এই অঙ্কটা কি? তাহলে এই অঙ্কটা হচ্ছে রুট ওভার অফ 9 গুণন রুট ওভার অফ -9, এই অঙ্কটা। তো এইবার দুইটার ভিতরে মাইনাস আছে। এখন কিছু কিছু ফ্রেন্ড সার্কেল বা কিছু কিছু বন্ধু সন্ধু বা কিছু কিছু ছোট ভাই, যে যেটাই হোক, একবারে ডাইরেক্ট রুট দিয়ে দেয়। সরি, দিস ইজ রং আইডিয়া ম্যান, দিস ইজ রং আইডিয়া। আমাদের একটা একটা করে বের করতে হবে। তাহলে এর ভিতর থেকে আমি মাইনাস বের করে নিই। কিভাবে বের করব? তাহলে এর ভিতর থেকে মাইনাস বের করলে রুট ওভার অফ -1, মাইনাস যখন বের হয়ে যাবে থাকবেটা কি? শুধু প্লাস থেকে যাবে। ঠিক একই টার্মে এর ভিতর থেকে আমি মাইনাসটা বের করে নিই। রুট ওভার অফ -1 যদি বের হয়ে গেল, থাকলোটা কি? রুট ওভার অফ +9। এবার যদি আমরা দেখি রুট ওভার অফ -1 এর মান কত? -1 এর মান i গুণন এটার মান কত? 2 গুণন এটার, সরি 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 এটা আর এটা ঠিকই আছে, সরি না, এইটা আর এইটা। তো রুট ওভার অফ মাইনাস এর মান কত? i, এটার মান কত? 2, এটার মান কত? i, এটার মান কত? 3। তো i আর আর গুণ করলে কত হয়? i স্কোয়ার, সরি হ্যাঁ i স্কোয়ার, এটা এটা গুণ করলে কত হয়? 6। ক্লিয়ার? i স্কোয়ারের মান আমরা কত জানি? i স্কোয়ার মান কত জানি? -1 রুট ওভার অফ, সরি, i স্কোয়ারের মান কত জানি? -1, i গুণন i -1, একটু আগে আমরা দেখে আসলাম। তাহলে i স্কোয়ারের মান কত? -1 গুণন 6, তাহলে কত হবে? -6। ক্লিয়ার? এইবার এই অঙ্কটা ঠিক ওইভাবেই হবে, বুটেক্সের অঙ্ক 10 11। তাহলে 16টাকে আমরা কি করব? রুট ওভার অফ -1 বের করে নিলাম, থাকলো কত? রুট ওভার অফ 16, আর এটা -1 আছে। তো -1 আর -1 ই করলে কত হয়? তাহলে -1 রুট ওভার অফ -1 অল স্কোয়ার গুণন এটার মান কত? এটার মান 4। তাহলে এটার মান কত?
রুট হোল স্কোয়ারের মান কত? রুট হোল স্কোয়ারের মান কত? এই যে এখানে দেখেন রুট হোল স্কোয়ার। তো আয়ের মান কত? আয়ের মান √(-1). তো রুট হোল স্কোয়ার আয়ের মান যদি আয়ের উপর স্কোয়ার মানে কি -1, তাহলে রুট হোল স্কোয়ার মান কত? এই স্কোয়ার আর স্কোয়ার কাটা থাকে কত? -1। কি থাকে? -1 থাকে। এই স্কোয়ার কাটা তাহলে থাকে কত? -1 গুণ 4, তাহলে কত হবে? -4। এটা আমাদের অঙ্ক, বুটেক্সের অঙ্ক -4। ঠিক আছে, এবার আরেকটা করি। ঠিক আছে, আরেকটা করি, না মোছার দরকার নেই। এবার আরেকটা হচ্ছে -2 গুণন -1 এর মান কত? এর মান কত? ঠিক আছে, √(-1). তো আমরা এটা কিভাবে করব? -1 বের করে নিলাম, গুণন রুট -1 বের করে নিলাম, গুণন √(2) গুণন √(1). তো √2 এর মান কত? এটা গুণ করলে √(1) হোল স্কোয়ার গুণন √2। তাহলে এটা কত হবে? এটার মান হবে -1। কি করে? এটা আর এটা কাটা, স্কোয়ার আর রুট কাটা, -1। √1 এর মান কত? √2 এর মান 2। তাহলে কত হবে? এটা -2। ঠিক আছে, এটা যদি বুঝতে পারো, ইজি ম্যাথ, একদম সহজ, একদম সহজ। ক্লিয়ার? এবার আরেকটা ম্যাথ দিই, মুছে দিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, অঙ্কটা তুলে নিলাম। তো একটা অঙ্কটা হচ্ছে একটি জটিল সংখ্যা x সমান 1/2i প্লাস i, এখানে যেখানে x এর আবার দুবার লেখা হয়ে গেছে, যেখানে x এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন। তো ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নটা, তো এখানে x এর মান আমাদের কত দিয়েছে? 1/2 প্লাস i। তো আমরা লিখি x একটা জটিল সংখ্যা যার মান দেওয়া আছে 1/2 প্লাস i। ঠিক আছে, তো এটা আমাদের করতে গেলে, সলভ করতে গেলে উপরে এবং নিচে এই জিনিসটার অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করতে হবে। নিচের এটার অনুবন্ধী মানে কি? জটিল সংখ্যার ঋণাত্মক, বা সরি জটিল সংখ্যার বিপরীত। তাহলে আমাদের উপর এবং নিচে, তাহলে নিচে কত আছে? 2 প্লাস i, এটা নিচে দেওয়া আছে। এর অনুবন্ধী কত হবে? এর অনুবন্ধী 2 মাইনাস i। ঠিক এই জিনিসটা দিয়ে উপরে আবার আমাদের গুণ করতে হবে, উপর নিচ। তাহলে 1 ইন্টু 2 মাইনাস i। ঠিক আছে, তো এইবার এটা সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে। তাহলে 2 স্কোয়ার মাইনাস i স্কোয়ার, আর এটা উপরে যা আছে 2 মাইনাস i। ঠিক আছে, 2 মাইনাস i। তো এই যে i স্কোয়ারের মান কত? আমরা কি জানি? i স্কোয়ারের মান -1। i স্কোয়ারের মান কত? -1। তাহলে -1 আর মাইনাস গুণ করলে কত হয়? +1। তাহলে 4 প্লাস 1, আর উপরে কি আছে? 2 মাইনাস i। ঠিক আছে, 4 প্লাস 1 2 মাইনাস 1। এবার নিচে কত হবে? 5, উপরে কত? 2 মাইনাস i। 5 এর নিচে কত হবে? 2। তাহলে কত হবে? এখানে আমাদের হবে 2/5 মাইনাস, এখানে কত হবে? i/5। কত হবে? i/5। i/5 আমরা যদি এটাকে আরেকটা বের করে নিই, তাহলে 2/5 মাইনাস 1/5i। এটা কত? 1/5i। তাহলে আমাদের কি চাইছে? অনুবন্ধী জটিল সংখ্যা মানে কি? এটার বিপরীত মানে কি? আমি কি বলছিলাম? কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন। তাহলে x বার অনুবন্ধীকে কি দ্বারা প্রকাশ করা হয়? বার। x বার সমান 2/5 মাইনাস প্লাস 1/5i।
তাহলে এক্স বারের মান কত হবে, বা এক্স এর অনুবন্ধী কত হবে, এক্স এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে এক্স সমান 2/5 প্লাস 1/5 আই। এটা গেল একটা অঙ্ক। এবার দ্বিতীয় একটা করি। দ্বিতীয়টা কি, তো দ্বিতীয়টা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটি মূলদ। কি, দ্বিঘাত সমীকরণের একটি মূলদ। ও এটা মুছে দিই। চট্টগ্রাম বোর্ড 2023-এর একটা প্রশ্ন বলছে দ্বিঘাত সমীকরণের একটি মূলদ। দ্বিঘাত সমীকরণের একটি মূল কত, 1/-i+1 হলে অপর একটি মূল কত। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্ন। তো দ্বিঘাত মানে কি, যার ভিতরে দুইটা ঘাত আছে, তাহলে সে কি সিঙ্গেল না মিঙ্গেল, অবশ্যই মিঙ্গেল। তাহলে অপর একটি মূলগত একটা দেয়া আছে, তার অনুবন্ধীটা বের করো। তো কিভাবে বের করব, তো আমরা লিখি এই জটিল সংখ্যাটা কত দেয়া আছে, জটিল সংখ্যাটা দেয়া আছে 1/-i+1। তো সে আগের নিয়মই, তো 1, এটা যদি আমরা সাজাই নিই তাহলে 1 - i। এবার আমরা কি করব, এর অনুবন্ধী দ্বারা উপর নিচ গুণ করব। তাহলে 1 - i, এখানে মাইনাস আছে, এখানে কি হবে 1 + i, অনুবন্ধী দ্বারা গুণ করলাম, তাহলে 1 + i। এবার কি হবে, আমাদের a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা চলে আসলো। তাহলে 1 স্কয়ার মাইনাস i স্কয়ার, আর উপরেরটা কি 1 + i, গুণ করলে কত হবে 1। i স্কয়ারের মান কত, i স্কয়ারের মান -1, তাহলে মাইনাস আর মাইনাসে যোগ করলে +1, আর উপরে কত 1 + i। এবার কি হবে 1 + i/2, কত হবে 2। এবার 1/2 প্লাস ½/i, এই যে নিচ থেকে 1 বের হয়ে গেল, এটা বাই এটা আর এটা বাই এটা i/2 হয়, তাহলে i/2 এর মান থেকে i এর ভিতর থেকে i বের হয়ে গেল ½। ঠিক আছে, তাহলে অনুবন্ধী জটিল সংখ্যার অপর একটি মূলগত, অপর একটি মূল হচ্ছে ½ + 1/2 + i, এটাই। এবার আরেকটা অঙ্ক হচ্ছে, আরেকটা অঙ্ক কি আছে, আরেকটা অঙ্ক আছে হচ্ছে যদি মুছে দিই। ঠিক আছে, বুঝতে পারছি, এটাকে আমরা বুঝতে পারছি, না বোঝার কিছু নেই, সহজ আছে, মুছে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। এবার আরেকটা আছে, যদি এ, কি আছে অঙ্কটা তুলি, যদি 2 + 3i/2 - i সমান a + ib এর a ও b এর বাস্তব সংখ্যা কত। এটা হচ্ছে বরিশাল বোর্ড।
বরিশাল বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023 এর প্রশ্ন, যদি 2 প্লাস 3i আর এটা যদি এত হয় বাস্তব সংখ্যা এর মান কত? তাহলে আমাদের জটিল সংখ্যাটা কত দেওয়া আছে? জটিল সংখ্যাটা দেওয়া আছে 2 প্লাস 3i মাইনাস 2 মাইনাস i। ক্লিয়ার? 2 প্লাস 3i আর 2 মাইনাস i। তাহলে এটাকে আমাদের কিভাবে হবে? নিচেরটাকে আমি বলছিলাম এর অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা উভয় পক্ষে গুণ হবে। তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? 2 প্লাস i, এটা মাইনাস আছে, এটা কত? প্লাস i। উপরে কি আছে? 2 প্লাস 3i, এটা দ্বারা আবার গুণ 2 প্লাস i। এবার কি হবে? নিচে সূত্র হবে। নিচে কি হবে? নিচে সূত্র হবে। তাহলে এইটা আর এটা কি? 2 স্কয়ার প্লাস সরি মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আই স্কয়ার। এবার এটাকে কিভাবে গুণ হবে? এইটা দ্বারা একবার এটার সাথে, আবার এইটা দ্বারা একবার এটার সাথে। তাহলে এইটা আর এটা গুণ করলে কত? 2 দুগুণে 4। আর এটা এটার সাথে গুণ করলে কত? প্লাস 2i। এবার এটা একবার এটার সাথে, এইটা একবার এটার সাথে, ঠিক আছে? তাহলে প্লাস এটা গুণ করলে কত? 3 দুগুণে 6i। এটা যখন এটার সাথে গুণ হবে কত হবে? 3i স্কয়ার। কত হবে? 3i স্কয়ার। আর নিচে কত আমাদের? i স্কয়ারের মান কত? -1। এটা -1 আর 1 গুণ -1 আর এটা ই করলে যোগ, আর এটা 4, তাহলে 4 যোগ 1। আর উপরে এটা কি আসে? উপরে ফরম্যাটটা মুছে দিয়ে একটু নিচে লিখি। তাহলে এটা আসে আমাদের 5, 4 যোগ 1, 4 যোগ 1, আর এটা কত? 4 যোগ এটা যোগ করলে হয় এইটাই। আর এটা আই স্কয়ারের মান কত? আই স্কয়ারের মান -1। আই স্কয়ারের মান কত? -1। -1 আর 3 গুণ করলে কত হয়? -3। তো ঠিক আছে, এবার -3 আর +4 বিয়োগ করলে কত হয়? 1 +1 +8 বাই কত? বাই 5। এইবার এইটা আর এটার নিচে বসে গেল, তাহলে 1/5 প্লাস 8/5i। তো এবার আমাকে বলছে এ এবং বি এর বাস্তব মান কত? এবার আমাদের কি আসলো? জটিল সংখ্যা জেড সমান জটিল সংখ্যা কত? জেড সমান জটিল সংখ্যা 1/5 যোগ 8/5i। তো জটিল সংখ্যা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। প্রথমটা কি? বাস্তব, দ্বিতীয়টা হচ্ছে অবাস্তব। তো আমাকে বলছে এ, তো প্রথমটা যদি বাস্তব এ হয়, দ্বিতীয়টা কি? অবাস্তব বা কাল্পনিক অংশ। তো আমাকে বলছে কাল্পনিক অংশ, সরি বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের সংখ্যা কত? তো এর মান কত? এখানে এ সমান 1/5 আর বি সমান কত? বি সমান 8/5। বি সমান 1/5 আর বি সমান 8/5। ঠিক আছে? এবার আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার আরেকটা অঙ্ক করি। পরের একটা অঙ্ক, তো পরের একটা অঙ্ক হচ্ছে 1/3 প্লাস 3i এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? এটা বাড়ির কাজ থাকলো। 1/3 প্লাস 2i এর অনুবন্ধী জটিল সংখ্যা কত? পারা যাবে? এটা হোমওয়ার্ক। এটা কি হোমওয়ার্ক? অ্যান্সারটা পাশে লিখে দিই, মিলাই দেখবেন। অ্যান্সারটা হচ্ছে আমার কাছে এটার অ্যান্সার আছে। অ্যান্সারটা হচ্ছে 3 অ্যান্সার অ্যান্সার হচ্ছে 3/13 প্লাস
2 বাই কত আসবে 13i। এটা জটিল সংখ্যার মান আসবে, এটার উল্টাটা জটিল সংখ্যা, যদি এটাকে আপনি জটিল সংখ্যা ধরেন তাহলে এটার মান আসবে 13/13 মাইনাস 2/13i। আর এটার অ্যান্সার মানে অনুবন্ধী, অনুবন্ধী মানে কি, এটার মান হচ্ছে, এটা হচ্ছে জেড বার, এই জেড বারের মান আসবে মাইনাস পরিবর্তন হয়, এটা হচ্ছে অ্যান্সার। এই যে অ্যান্সার, এটা হচ্ছে হোমওয়ার্ক, নিজ দায়িত্ব করে নেবেন, সহজ আছে। কিভাবে করবেন, তাহলে এটাকে অনুবন্ধী দ্বারা উপর নিচে কি করবেন, অনুবন্ধী সংখ্যা দ্বারা উপর নিচে গুণ করবেন। এটা -3i আছে, -2i আছে, 3 প্লাস 2i আছে, কি করবেন 3 - 2i দ্বারা উপর নিচে কি করবেন, গুণ করবেন। সহজ আছে, একটু আগে যেটা দেখালাম সেটার হুবহু, কোনো পরিবর্তন নেই। এবার আমার আরেকটা অঙ্ক করি, ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, এবার আমার বলছে জেড ইকুয়ালস টু 2 - 3i বাই 2 প্লাস i আর ই জেড সমান হট। এটাই আমাদের অঙ্ক, হচ্ছে জেড সমান এত। আর প্রশ্ন হচ্ছে আমাদের আর ই বলতে কি বোঝায়, আর ই জেড সমান জটিল সংখ্যা, আর আর ই বলতে কি বোঝায়, আর ই বলতে আমাদের সহজ, আর ই বলতে আমাদের ইয়েটাকে কি ভাগে কয়টা হচ্ছে, জটিল সংখ্যাটাকে কয়টা অংশে ভাগ করা গেছিল, এ প্লাস আই বি, এই অংশে না, তো এটাকে কি বলা হয়, বাস্তব সংখ্যা, বাস্তব বা রিয়েল সংখ্যা, বাস্তব সংখ্যা। আর এটা কি অবাস্তব সংখ্যা বা কাল্পনিক, বাস্তব সংখ্যা এটা কি রিয়েল, আর এটা কি ইমাজিনারি নাম্বার, কাল্পনিক ইমাজিনারি। তো রিয়েলের আর এটাকে বোঝায়, আর এটা কি দ্বারা বোঝায়, রিয়েল সংখ্যা, এটা হচ্ছে রিয়েল কত, রিয়েল জটিল সংখ্যা। আর এটা কি ইমাজিনারি জটিল সংখ্যা। তো এটা আই এম ইমাজিনারি জটিল সংখ্যা এটা। তো আমাদের কোন পার্টটা চাচ্ছে, আমাদের বলছে বাস্তব সংখ্যাটা কত, আমাদের বাস্তব সংখ্যাটা কত সেটাই চাচ্ছে। তো আমাদের বাস্তব সংখ্যাটা বের করি। তো যেটা বাড়ির কাজ দিলাম এটা আর এটা একই রকম, সেম, দেখে নেন। তো আমাদের কি আছে, প্রথমে উপরে কি আছে 2 - 3i, আর নিচে কত আছে 2 প্লাস i। তো 2 প্লাস i কে উপর নিচে দুইটা দ্বারাই ভাগ করব। এটা এটার অনুবন্ধী কত, এটা অনুবন্ধী হবে 2 মাইনাস i, এখানে কত হবে 2 মাইনাস i, ঠিক আছে। এইবার এটার সূত্র চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 2 স্কোয়ার মাইনাস এটার মান কত 1 স্কোয়ার আই স্কোয়ার, ইয়ে করলে কত হবে 4 মাইনাস আই স্কোয়ারের মান কত -1, আই স্কোয়ারের মান কত -1, আর এটা যোগ করলে কত হয় +5। ও সরি, উপরে তো করাই হয়নি আমাদের, আচ্ছা যাই হোক, এটা আর এটা, এটা আর এটা গুণ করলে কত হবে, এটা 4, 2 দুগুণে 4, প্লাস এটা আর এটা গুণ করলে কত হবে মাইনাস, এটা আর এটা গুণ করলে হবে 3 দুগুণে 6i, এটা এটা আর এটা গুণ করলে কত হবে, সরি, এটা আর এটা গুণ করলে 2 দুগুণে 4, এটা আবার যাবে আমাদের এটার সাথে, তাহলে -2i। এবার শেষ, এবার এটার সাথে এটা, তাহলে 3 দুগুণে 6 -6i, আবার এটা যাবে এটার সাথে প্লাস 3i স্কোয়ার, 3i স্কোয়ার। এবার এটা এটা যোগ হবে, তাহলে -4 মাইনাস এটা এটা যোগ করলে -8i,
আর এটা কত হবে -3 আর এই আই স্কোয়ারের মান কত আই স্কোয়ারের মান আমাদের -1 তাহলে এটা কত আসবে আমাদের -3 ঠিক আছে এবার এটা +5 এটা এটা যোগ করলে 1 4 এর সাথে 1 এবার এটা কত আসবে আমাদের এটা বিয়োগ করলে আসবে আমাদের 1 8 আই 1 8 আই ঠিক আছে এইবার 1 8 আই এবার এটা এর নিচে আসবে আর এটা এর নিচে তাহলে 1/5 8 আই 8/5 আই এবার আমাদের জিজ্ঞাসা করছে আর ই জেড এর মান কত মানে আমাদের বাস্তব সংখ্যা এই যে এটার মান কত শুধু এটার মান চাইছে অতএব আর ই জটিল সংখ্যা রিয়েল মান 1/5 আনসার এই যে আচ্ছা আমাদের বাড়ির কাজে যেটা দেয়া ছিল সেটাই যে এই পর্যন্ত একদম হুবহু একই রকম হবে এই জায়গাটায় এরপরে লিখবেন অনুবন্ধী জটিল সংখ্যা মাইনাসের এই যে কাল্পনিক অংশ এটা পরিবর্তন করে দিবেন সহজ ঠিক আছে এবার পরবর্তী আরেকটা অঙ্ক দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 প্রশ্ন আমাকে বলছে কি হলো দাঁড়ান কালি ফুরাই গেল নাকি আচ্ছা কালি রিলোড করে নি 1 মিনিট তো ঠিক আছে তো কালি রিলোড করে প্রশ্নটা তুলে নিলাম তো জেড সমান আমাদের বলেছে জেড সমান -4 + 3i ডিভাইডেড বাই আই এর কাল্পনিক অংশ কত এটা ঢাকা ইউনিভার্সিটির 18-19 প্রশ্ন তো আমাদের কাল্পনিক অংশের মান চেয়েছে আমাদের জটিল সংখ্যার মান কত দিয়েছে জেড সমান -4i + 3i ডিভাইডেড বাই আই তো এখানে আমাদের আই স্কোয়ারটাকে আমাদের রূপান্তর করতে হবে তাহলে উপর নিচে আই দ্বারা গুণ করলাম -4 + 3i ডিভাইডেড বাই আই সরি গুণ আই ইন্টু আই এবার এটা গুণ করলে কত হয় গুণ করলে হয় আই স্কোয়ার বা -1 আই স্কোয়ারের মান কত -1 আর এটার মান কত এটা গুণ করলে হয় -4i + 3i স্কোয়ার 3i স্কোয়ারের মান কত -1 এটা দ্বারা গুণ করলে কি হয় তাহলে -4i আর এটা গুণ করলে কত হয় -3 আই স্কোয়ারের মান -1 এটা দ্বারা গুণ করলে -3 বাই -1 1 দ্বারা -1 দ্বারা দুইটাকে ভাগ করি ঠিক আছে -1 দ্বারা দুইটাকে ভাগ করি তাহলে এটাকে -1 দ্বারা ভাগ করলে কত হয় তাহলে মাইনাস ভাগ করলে কত হয় 4i আর এটাকে মাইনাস দ্বারা ভাগ করলে কত হয় 3i অতএব জটিল সংখ্যা z সমান 4i + 3i আমাকে এবার বলছে কাল্পনিক অংশে i এর মান কত কাল্পনিক অংশ এর অংশ কত তাহলে কাল্পনিক অংশের মান কত কাল্পনিক অংশের মান হবে অ্যানসার 4 কাল্পনিক অংশ এটা হচ্ছে এমসিকিউ ঠিক আছে এমসিকিউ সি নম্বরটা সম্ভবত অ্যানসার 4 এই যে এমন দেয়া ছিল a সমান 1 b সমান 3 c সমান b সমান 3 আর c সমান কত b সমান 2 c সমান 3 আর d সমান 4 তো কাল্পনিক অংশের মান কত কাল্পনিক অংশের মান 4 এই যে কাল্পনিক অংশ কত যেটা জটিল সংখ্যা সেটাই তো কাল্পনিক অংশ তো কাল্পনিক অংশের মান 4 কাল্পনিক অংশের মান এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 প্রশ্ন এবার আরেকটা অংশ করি বলছে z সমান মুছে দিই ঠিক আছে এবার একটা অঙ্ক বলছে z ইকুয়ালস টু 1
ডিভাইডেড বাই 2 প্লাস আই হলে হলে এক্স এর মান কত? এক্স এর মান কত বলছে জেড ডিভাইডেড বাই 1 এর মান হলে এক্স এর মান কত? আচ্ছা এখানে এক্সটা কি? এক্সটা বলতে কি বোঝায়? এক্স জিনিসটা কি? এক্স জিনিসটা হলো আমরা এই যে পড়ছিলাম না জেড সমান এক্স প্লাস আই ওয়াই। এক্স মানে আমাদের বাস্তব সংখ্যা। এক্সটা কি? জটিল সংখ্যার আমাদের বাস্তব সংখ্যা। এক্স হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তো জটিল সংখ্যাটা আমরা ইয়ে করি, বাস্তব সংখ্যাটাই পরিণত করি। তাহলে 1 ডিভাইডেড বাই 2 প্লাস আই, তাহলে আমাদের কি হবে? এটা কি হবে? এটা আবার 2 প্লাস আই 2 মাইনাস আই অনুবন্ধী করলাম, উপরে কি হবে? 2 মাইনাস আই ইয়ে করলে কি হবে? 2 দুগুণে 4, এটা কত হবে? 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আর এটা কত আছে? 2 মাইনাস আই, তাহলে এটা কত হবে? 4 প্লাস 1, আই স্কোয়ারের মান -1, -1 আর মাইনাস গুণ করলে +1 বাই 2 প্লাস 2 মাইনাস আই, তাহলে 5 ইন্টু সরি 5 বাই 2 মাইনাস আই, 2 মাইনাস আই, তাহলে 2 বাই 5 মাইনাস 1 বাই 5 আই। 1 বাই 5 আই কীভাবে হলো? এটার নিচে এটা বসে গেল, আর এটা এর নিচে কিছু না, এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, 1 আছে, তাহলে 1 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে আই বাই 5 হওয়ার কথা ছিল, তাহলে এর নিচে কিছু নাই মানে 1 আছে। এই যে এটা আসলে এই যে এইভাবে হয়, আই বাই 5, এটা যদি এইদিকে বের হয়ে আসে তাহলে 1 বাই 5 আই, যে এটা এইভাবে হয়। ঠিক আছে, বুঝতে পারছো? এবার একটা অঙ্ক করি। ঢাকা বিশ্ববিদ্যালয় 17, 18, 16, 17। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন, 16, 17 একটা কোশ্চেন। কোশ্চেনটা হলো 1 বাই আলফা প্লাস আই সমান আই বাই আলফা মাইনাস আই হলে আলফা এর মান কত? এটা ডিউ এর কত প্রশ্ন? 16, 17, 16, 17 প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি। তো এইখানে 1 বাই আলফা সমান 1 বাই আলফা মাইনাস আই এর মান কত? তো এর মান করতে হলে আমাদের প্রথমে আর গুণন করতে হবে। তো করি, এটা গুণ করলে আলফা মাইনাস আই সমান এটা গুণ করলে হয় আই ইন্টু আলফা মাইনাস আই। তো আলফা মাইনাস আই থেকে গেল, এটা গুণ করলে কত হয়? আলফা আই মাইনাস আই স্কোয়ার। তাহলে আলফা মাইনাস আই স্কোয়ার মান -1, আই স্কোয়ারের মান কত? -1, আই স্কোয়ারের মান কত? -1 বাই আলফা আই। আচ্ছা এখানে কি মাইনাস আছে? সরি, এখানে আছে প্লাস। এটা গুণ করলে এটা আর এটা এখানে এই যে প্লাস, এই যে এটা প্লাস, এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস। ঠিক আছে, তো আমাদের বলছে আলফা এর মান কত। একটা জিনিস তুলনা করেন, এইটা বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা। আমাদের বাস্তব সংখ্যা পরস্পর সমান আর আমাদের অবাস্তব সংখ্যা পরস্পর সমান, তাহলে আলফা এর মান কত হচ্ছে? -1। আর এটার কত? আমাদের এমন ছিল অপশনে এফ সমান এর মান +1, বি সমান -1, সি সমান +2 আর ডি সমান -2। অপশনে এইরকম ছিল কোশ্চেনটা। তাহলে আমাদের আলফা এর মান কত দাঁড়াবে? আলফা এর মান এই যে বাস্তব সংখ্যা, এটা বাস্তব এটা অবাস্তব, এটা বাস্তব এটা অবাস্তব, বাস্তব সংখ্যা পরস্পর কি সমান, অতএব আলফার মান 1। আলফার মান কি? -1।
সরি বি অ্যান্সার -1, আলফার মান -1। ঠিক আছে, এই যে আলফার মান -1। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17-18 একটা কোশ্চেন। ঠিক আছে, ছোট। তো এইবার একটা আসি, বেশ সুন্দর একটা কোশ্চেন বলছে। ও বলছে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা নিয়ে কয়েকটা ট্রাম। তো অনুবন্ধী জটিল সংখ্যা নিয়ে আমরা বেশ মেলাগুলো ম্যাথ সলিউশন করলাম। এবার অনুবন্ধী জটিল সংখ্যার কয়েকটা ধর্ম আমাদের তুলে নিই। যেমন নিচে লিখে নাও, অনুবন্ধী জটিল সংখ্যার কিছু ধর্ম। অনুবন্ধী জটিল সংখ্যার কিছু ধর্ম। প্রথম ধর্ম হচ্ছে Z1 আর Z2 এর উপর যদি বার থাকে তাহলে Z বার কমা আর Z2 বার দুইটার উপরে বার হয়, একটা ধর্ম। দ্বিতীয় ধর্ম হচ্ছে যদি ফুল ব্র্যাকেটের উপর থাকে, যেমন Z1/Z2, যদি এর উপরে বার থাকে, এই বারটা উপরেও পাই নিচেও পাই, তাহলে Z1/Z2 বার আর ব্র্যাকেট কেটে যায়। 3 নম্বর ধর্ম হচ্ছে পাওয়ার, জেড এর পাওয়ার তারপরে বার, এই বারটা শুধু পাই, জটিল সংখ্যা পাই, বার বাই জটিল সংখ্যা, জটিল সংখ্যা বাইরে চলে যায়। 4 নম্বর ধর্ম হচ্ছে Z1+Z2 দুইটা জটিল সংখ্যার উপর বার, এই বারটা একবার এই পাবে একবার এই পাবে, তাহলে Z1 বার প্লাস Z2 বার। এগুলো সব খাতায় নোট করে তুলে নাও। 5 নম্বর ধর্ম হচ্ছে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে একই, বলছে Z1-Z2 উপরে যদি আমি বার দিই তাহলে এটাই এই বার Z1 বার মাইনাস Z2 বার পেয়ে যাবে। এইবার যদি এটা দুইটাই পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ধর্ম, ওই 5টা ধর্ম তুলে নাও, পরে বোঝানো হবে। 5টা ধর্ম তুলে নাও, পরে বোঝানো হবে। এবার একটা অঙ্ক আমি ভিডিও স্ক্রল করে তুলে নিই। অঙ্কটা হচ্ছে আইআইটিএস বলছি, আইআইটিতে আসছিল 2019 সালের একটা কোশ্চিন। তো এটা এখানে মুছে দিই। ঠিক আছে, এটা এখানে মুছে দিই, এই অঙ্কটা তুলে নাও, এগুলো নোটে তুলে নাও, এগুলো নোটে তুলে নাও। আমি একটা অঙ্ক ভিডিও প্রেস করে তুলে নিই, এমনিতে ভিডিও অনেক লং হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে। তো আমি একটা অঙ্ক বোঝাইতেছিলাম, বোঝাতে বোঝাতে আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আইআইটিআই 2019-এ এসেছিল। তো এই অঙ্কটা যাই হোক আজকে আর হলো না, আজকে এই পর্যন্তই হোক। এই অঙ্কটা আমি করতেছিলাম, ভিডিও কাট হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। আবার মাইক্রোফোনের চার্জ ফুরিয়ে গেছে, তাও খেয়াল করি নাই। তো এই অঙ্কটা আশা করি দ্বিতীয় লেকচারের মধ্যে দিব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকি। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। সুস্থতায় আল্লাহর দেওয়া সবচেয়ে বড় একটি নিয়ামত। আল্লাহর সকল রিজিকের মধ্যে সবচেয়ে বড় রিজিক হচ্ছে সুস্থতা। আল্লাহর কাছে সাহায্য চাই এবং তার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আমি যেন প্রত্যেকটা ক্লাস ঠিকভাবে নিতে পারি, সেজন্য দোয়া করবেন। তো সেটার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য, আর আমি যেন আরও বড় হতে পারি। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।